74% ভোটার, সারা দেশের সব দলের সব পক্ষের ভোটার, তারা মনে করছেন যে দেশকে সেবা দেওয়ার মতো বয়সে প্রেসিডেন্ট বাইডেন নেই। তিনি যদি তার ঘুম এনাফ যদি হয় তাহলে তিনি ফিট থাকবেন, এবং তিনি বলতে চেষ্টা করেছেন যে তিনি রাত 8টার মধ্যে ঘুমিয়ে পড়বেন। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাসের মধ্যে 50টা স্টেটের মধ্যে অ্যাটলিস্ট 12টা স্টেটের মেজর শহরগুলা উনাকে ট্রাভেল করতে হবে। উনি যদি 8টায় ঘুমান তাহলে তো উনার পক্ষে 12টা স্টেট কেন, উনি 6টা-7টা স্টেটেও উনি ট্রাভেল করতে পারবেন না। বিল ক্লিন্টন, বারাক ওবামা এগিয়ে আসতে পারে, বিশেষ করে তারা রোল প্লে করতে পারে এভাবে যে তারা বাইডেনকে বলবে যে আপনার এই পরিস্থিতি বুঝায় বলবেন, এবং তাদেরকে বলবেন যে আপনার জায়গায় আরেকজন আসুক, আপনি সরে যান। তাকে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। ওকে, বলবে যে এইবারে আপনি যেহেতু পারছেনই না, এটার থেকে উইথড্র করলেন, আপনার এমন অবস্থা দেখা যাচ্ছে, এইবারে আপনি প্রেসিডেন্ট পদই ছেড়ে দেন। এই ধরনের প্রচন্ড চাপ আসতে পারে। ট্রাম্পের মতো একজন দুর্বৃত্তকে প্রেসিডেন্ট পদে আমরা দেখতে পাবো। নিউ ইয়র্ক টাইমসের যে এডিটোরিয়াল লিখেছে সেখানে একটি তথ্য আসছে যে তারা বলছে, নিউ ইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজের যে একটি জরিপ, সেখানে বলা হচ্ছে যে 74% ভোটার, সারা দেশের সব দলের সব পক্ষের ভোটার, তারা মনে করছেন যে দেশকে সেবা দেওয়ার মতো বয়সে প্রেসিডেন্ট বাইডেন নেই, অর্থাৎ তার অনেক বেশি বয়স হয়ে গেছে। এদিকে জানতে পারছি যে তিনি বলছেন ডেমোক্রেটিক আইন প্রণেতাদের এবং ডেমোক্রেটিক গভর্নরদের সাথে যে তিনি একটা মিটিং করলেন সম্প্রতি, সেখানে তিনি বললেন যে তার আরও ঘুম দরকার এবং তার 8টায় ঘুমে যেতে হবে, এবং প্রেসিডেন্টের কাজ তো কি আসলে সেরকম কি না আপনার কাছে জানতে চাইছি। মানে আমেরিকার মতো একটা দেশের প্রেসিডেন্টের কাজ কি দিনে বা এরকম কিছু, এই বিষয়ে জানতে চাইবো আপনার কাছে, বা সার্বিকভাবে বলবেন। জি, অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের মাহমুদুল্লাহ ভাই খুব চমৎকার করে বলেছেন, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত পোষণ করে আমি আপনার প্রশ্নটা দিয়েই শুরু করি। যে তিনি বলেছেন যে তিনি যদি তার ঘুম এনাফ যদি হয় তাহলে তিনি ফিট থাকবেন, এবং তিনি বলতে চেষ্টা করেছেন যে তিনি রাত 8টার মধ্যে ঘুমিয়ে পড়বেন। তো আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশন, এই 50টা রাজ্যের মধ্যে তিনি যদি ছুটোছুটি করতে চান, নভেম্বরে ইলেকশন, অগাস্টে কনভেনশনে প্রিজাম্পটিভ নমিনি, অফিসিয়াল নমিনি হবে। সো অগাস্ট থেকে শুরু করে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাসের মধ্যে 50টা স্টেটের মধ্যে অ্যাটলিস্ট 12টা স্টেটের মেজর শহরগুলা উনাকে ট্রাভেল করতে হবে। উনি যদি 8টায় ঘুমান তাহলে তো উনার পক্ষে 12টা স্টেট কেন, উনি 6টা-7টা স্টেটেও উনি ট্রাভেল করতে পারবেন না। তো এটাই তার বড় একটা ডিসকোয়ালিফিকেশন, যে তিনি ইলেকশনে রান করার জন্য ফিট না। এবং আরও সবচেয়ে সিগনিফিকেন্ট বিষয়, নিউ ইয়র্ক টাইমসের এডিটোরিয়াল কিন্তু বলেছে যে ডেমোক্রেটিক পার্টির যারা লিডার তাদেরকে মনের কথা বলতে। এখন বিষয়টা অনেকটা এরকম যে সবাই তো পাবলিকলি সব কিছু বলে না, বিহাইন্ড ক্লোজ ডোর ডেমোক্রেটিক গভর্নররা কি বলেছেন আমরা কিন্তু সব এখনই জানবো না, আমরা আরও কিছুদিন পরে জানবো। কিন্তু অ্যাপারেন্টলি একটা মেজর অংশ থাকে যারা ইস্টাবলিশমেন্টকে রাগাতে পছন্দ করেন না। যে কোনো আন্দোলন কিংবা যে কোনো মুভমেন্ট কিংবা যে কোনো সিদ্ধান্তে সবসময় কিছু ব্যক্তি অগ্রগামী থাকে, আউটস্পোকেন থাকে, এবং একটা সাইলেন্ট মেজরিটি কিন্তু এটার পিছনে থাকে, যারা খুব সহসাই পাবলিকলি সামনে এসে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তারা বিহাইন্ড দ্য ডোর কাজ করতে চান। যেটা আপনি বলেছেন যে সাউথ ক্যারোলাইনার ক্লাইবর্ন, তিনি রিপ্রেজেন্টেটিভ ক্লাইবর্ন, তিনি যদি প্রেসিডেন্ট জো বাইডেনকে 2020 সালের প্রাইমারিতে যদি সমর্থন না করতেন, জো বাইডেনের ক্যাম্পেইন কুড বি ওভার। সাউথ ক্যারোলাইনা প্রাইমারির আগে জেমস ক্লাইবর্ন যেভাবে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে এবং বলেছিলেন যে শুধুমাত্র জো বাইডেনই পারবে ট্রাম্পকে পরাজিত করতে, এবং সেই সময় কিন্তু আপনাদের মনে আছে যে নিউ হ্যাম্পশায়ার এবং আয়োয়া প্রাইমারিতে একেবারে খুবই পর্যুদস্ত অবস্থা ছিল জো বাইডেনের, তিনি 3rd, 4th হচ্ছিলেন।
এবং একেবারে একচেটিয়া ভাবে বার্নি স্যান্ডার্স কিন্তু এগিয়েছিল। শুধুমাত্র সাউথ ক্যারোলাইনাতে এসে যখন জেমস ক্লাইবর্ন যখন সমর্থন দিলেন জো বাইডেনকে, তখন কিন্তু অন্য সমস্ত প্রার্থী পিট বুটিজাজ, তারপরে কামালা হ্যারিস থেকে শুরু করে এমি কোলবাসার সবাই কিন্তু পদত্যাগ করলেন এবং এটা একেবারে ডিসাইসিভলি জো বাইডেনের পক্ষে চলে গেল। সো এই যে ঘটনাটা, এটা আমাদেরকে বলে যে জেমস ক্লেবর্ন একটা কিং মেকারের ভূমিকায় আছেন ডেমোক্রেটিক পার্টিতে, এবং তিনি যে কথা বলেন আলটিমেটলি সেটার কিন্তু একটা পরিণতির দিকে যায়। এবং আমরা অলরেডি দেখেছি যে 5 জন কংগ্রেসম্যান পাবলিকলি অলরেডি বলছেন জো বাইডেনকে পদত্যাগ করতে। একেবারে রিসেন্টলি কয়েকদিন আগে মিনেসোটার কংগ্রেসম্যান এনজি ক্রেগ, তিনি তার সোশ্যাল প্ল্যাটফর্মে আহ্বান জানিয়েছেন জো বাইডেনকে স্টেপ ডাউন করতে। এর আগে গত সপ্তাহে টেক্সাসের সবচেয়ে প্রভাবশালী কংগ্রেসম্যান লয়েড ডগেট, যিনি দীর্ঘ 2 দশক ধরে কংগ্রেসম্যান হয়ে আছেন, তিনি আহ্বান জানিয়েছেন। তারপরে আমাদের কাছে এ পর্যন্ত 9 জনের নাম এসেছে। আমি বলি লয়েড ডগেট, রাউল, এদের মধ্যে আমি প্রসিদ্ধদের নাম বলছি। সেথ মোল্টন, যিনি প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটও ছিলেন, ম্যাসাচুসেটসের কংগ্রেসম্যান, এরপরে মাইক কুইগলি, তারপরে রাউল গ্রিয়েলাভা, তারপরে অ্যাডাম স্মিথ, তারা কিন্তু সবাই আহ্বান করছেন এবং এরা সবাই কিন্তু প্রভাবশালী। মাহমুদুল্লাহ ভাই যেটা বললেন যে শুধুমাত্র ব্ল্যাক ককাস যেটার সদস্য সংখ্যা হলো 32 জন, শুধু তাদের মধ্যেও কিন্তু ব্ল্যাক ককাসের যিনি প্রধান তিনি হলেন ডেমোক্রেটিক পার্টিরও প্রধান হাকিম জেফ্রিজ, এবং তার একটা প্রভাব রয়েছে। এবং হাকিম জেফ্রিজ যেহেতু ডেমোক্রেটিক পার্টির লিডার এখন এবং ভবিষ্যতে তিনি স্পিকার হবেন যদি ডেমোক্রেটিক পার্টি মেজরিটি হোল্ড করে, এজন্য হাকিম জেফ্রিজ ইজ প্লেইং পলিটিক্স। তার কথাটা তিনি পাবলিকলি এখন জো বাইডেনের বিরুদ্ধে কথা বলবেন না। এবং আমরা দেখছি যে চাক শুমার, হাকিম জেফ্রিজ বা সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি বা আরো অন্যরা কেউ স্পষ্ট করে, ন্যান্সি পেলোসি কিন্তু স্পষ্ট করে বলেছেন, ন্যান্সি পেলোসি কিন্তু বলেছেন যে তিনি কগনিটিভ টেস্টের কথা বলেছেন, ছড়ে পড়ুক, এটা ভেরি ভেরি সিগনিফিক্যান্ট। এবং এর বাইরেও যে মেজর ডোনার যারা আছেন, এমিলিজ লিস্ট ডেমোক্রেটিক পার্টির জন্য একটা স্পেশালি ওমেন মুভমেন্টের জন্য একটা বড় ডোনার। এমিলিজ লিস্ট কিন্তু আপনারা যদি দেখেন যে অ্যাটলিস্ট গত 4-5 দিন ধরে তারা কমলা হ্যারিসের জন্য প্রচুর পরিমাণ ফান্ড রেজ করছে, যেটা জো বাইডেনের ক্যাম্পেইনে যাওয়ার কথা ছিল। সো এখানে পথটা খুব বেশি সহজ না যদি জো বাইডেন ইচ্ছা করে সরে না দাঁড়ান। যেটা মাহমুদুল্লাহ ভাই বলেছেন যে অগাস্টে যেই কনভেনশন হবে সেই কনভেনশনে ডেমোক্রেটিক পার্টির ডেলিগেট হলো 3894 জন। এই 3894 জনের মধ্যে যদি প্রেসিডেন্ট যিনি নমিনি হবেন তাকে পেতে হবে 1976 ভোট। সো যেহেতু এটা একটা প্রিজাম্পটিভ নমিনি, অন্য সবাই এবং জো বাইডেন মোটামুটি সিকিউর করেছেন স্টেট ডেলিগেটগুলো। এবং এর মধ্যে ইন্টারেস্টিং একটা মিক্স হলো যে এই 3894 ডেলিগেটের মধ্যে 739 জন কিন্তু সুপার ডেলিগেট। এই 739 জন কিন্তু জো বাইডেনের কন্ট্রোলে নেই, তারা এখনো যাকে খুশি তাকে ভোট দিতে পারে। সুতরাং জো বাইডেন যদি সহজে ইচ্ছাকৃতভাবে রিজাইন করেন, তাহলে জেমি হ্যারিসন, যিনি এখন ডিএনসির চেয়ারপারসন, তিনি তিনজনের ব্যক্তির সাথে মতামত নিয়ে হাকিম জেফ্রিজ, চাক শুমার এবং মিনেসোটার যিনি গভর্নর, যিনি ডেমোক্রেটিক গভর্নর অ্যাসোসিয়েশনের হেড, এই 3 জনের মতামত নিয়ে তিনি একজন নমিনি আনতে পারেন সামনে। এবং এটা যদি হয় তাহলে পরে এটাই ডেমোক্রেটদের জন্য একটা ইউনিটি বহন করবে এবং এটাই বেস্ট পন্থা। কিন্তু এটা যদি না হয় তাহলে পরে আর 2টা পন্থা রয়েছে। যে আমরা যদি দেখি যে সেই 1975-এ লাস্ট ওপেন কনভেনশন হয়েছিল, কন্টেস্টেড কনভেনশন আমরা যেটা বলি, তারপরে কিন্তু আর কোনো কন্টেস্টেড কনভেনশন হয়নি, সবগুলাই মোটামুটি একেবারে যিনি নমিনি তিনি মোটামুটি কনফার্ম ছিলেন। সো এখানেও যদিও এখনকার ডেলিগেটরা, স্টেট ডেলিগেটরা ওয়াদাবদ্ধ যে তারা জো বাইডেনকেই ভোট দেবেন, কিন্তু যদি নতুন কোনো ক্যান্ডিডেট ইন্ট্রোডিউস করে ডিএনসি, তখন ডিএনসি রুল অফ এঙ্গেজমেন্ট কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। আর সর্বোপরি ক্যাবিনেট যদি মনে করে যে জো বাইডেন তার কাজ করতে এখনই পারছেন না, পরবর্তীতে আরও পারবেন না,
তাহলে তারা তো অবশ্যই 25th অ্যামেন্ডমেন্ট ইনভোক করতেই পারে, যেটা বেসিক্যালি বলবে যে প্রেসিডেন্ট জো বাইডেন তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে। এবং আমরা আজকের এবিসির যে নিউজটা দেখেছি, এটা খুবই অ্যালার্মিং নিউজ, এবং এটার কিছু লক্ষণ আমরা দেখছি যে গত বেশ কয়েকদিনের মধ্যে পার্কিনসন্স ডিজিজের যারা এক্সপার্ট তারা হোয়াইট হাউস ভিজিট করেছেন। এ ব্যাপারে একেবারে একটা লুকোচুরি খেলার মতো খেলছে হোয়াইট হাউস, এবং এটা আমাদেরকে খুবই উদ্বিগ্ন করছে। যদি পার্কিনসন্স হয়ে থাকে, এটা নিউরোলজিক্যাল একটা ডিজিজ, এবং এটার ফলে ইন্দ্রগুলোর উপরে ব্যক্তির কন্ট্রোল থাকে না। এবং আমরা এটা দেখছি যে জো বাইডেন কিন্তু কথা বলতে গিয়ে মুখ ফুসকে বেফাস কথা বলে ফেলছেন, তারপরে অনেক সময় তিনি কথা বলার সময় হা করে তাকিয়ে আছেন। সো এই জিনিসগুলা ভোটাররা জো বাইডেনের এই ডিবেট পূর্ব পারফরমেন্সের আগেও নতুন জেনারেশনের কাছে তিনি অ্যাপিল লুজ করে ফেলেছিলেন গাজা যুদ্ধের কারণে, যার কারণে মিশিগান, মিনেসোটা তার জন্য একেবারে ইম্পসিবল হয়ে গিয়েছে। তারপরে এই ডিবেটে তার যে পারফরমেন্স, এটার কারণে অন্য সবাই যারা ইভেন গাজা নিয়ে কেয়ার করে না তারাও উদ্বিগ্ন। সুতরাং এটা খুবই দুঃখজনক হবে যদি জো বাইডেন হ্যাজ টু গো। মানে আমি আপনাকে বলে রাখলাম যে যদি ইলেকশনে ডেমোক্রেটদের কোন রকম প্যাথ হয়ে থাকে জিতার, তাহলে পরে দে হ্যাভ টু গেট রিড অফ জো বাইডেন। এখন জো বাইডেন কি স্বেচ্ছায় যাবেন নাকি তাকে জোর করে সরানো হবে, এটাই হলো দেখার বিষয়। তিনি যদি স্বেচ্ছায় যান, নির্বাচনটা ডেমোক্রেটিক পার্টির জন্য একটু সহজ হবে। যদি তাকে জোর করে সরানো হয়, ইট উইল বি এ ডিভাইডেড পার্টি, এবং এটাতে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের মতো একজন দুর্বৃত্তকে প্রেসিডেন্ট পদে আমরা দেখতে পাবো, কি বলা যায়। আমি যাচ্ছি সৈয়দ মাহমুদুল্লাহ। দেখেন, একজন জেমস কারভিল, ডেমোক্রেটিক স্ট্র্যাটেজিস্ট, তিনি বলছেন যে বিল ক্লিন্টন, বারাক ওবামা এগিয়ে আসতে পারে, বিশেষ করে তারা রোল প্লে করতে পারে এভাবে যে তারা বাইডেনকে বলবে যে আপনার এই পরিস্থিতি বুঝাই বলবেন, এবং তাদেরকে বলবেন যে আপনার জায়গায় আরেকজন আসুক, আপনি সরে যান। এই দায়িত্বটা কি এই বিল ক্লিন্টন, বারাক ওবামা পালন করতে পারেন, বা কিভাবে করবেন, মানে কোন ক্যাপাসিটিতে তারা করতে পারেন এটা? এল্ডার স্টেটসম্যান, সিনিয়র লোক হিসাবে, দলের প্রাক্তন প্রেসিডেন্ট হিসাবে, এবং তিনি আবার একটা ফর্মুলাও দিয়েছেন। কারভেল খুব প্রমিনেন্ট স্ট্র্যাটেজিস্ট ডেমোক্রেটিক পার্টির, তার স্ত্রী আবার রিপাবলিকান পার্টির ফেমাস স্ট্র্যাটেজি। এটা আর এক ইন্টারেস্টিং ব্যাপার। তিনি এটা দিয়েছেন, এবং তিনি কিভাবে মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভাইস প্রেসিডেন্টকে ডাইরেক্টলি নমিনেট না করে, অ্যানয়েন্ট না করে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জেমস পেবার মতো একই ধরনের উনি ফর্মুলা বলেছেন, মোটামুটি মিনি ডিবেট ইত্যাদি, এবং সেগুলা সুপারভাইজ করবেন এই দুই ফর্মার প্রেসিডেন্ট, সেখানে প্রশ্ন ইত্যাদি এনারা ইত্যাদি করবেন। তো সেটা একটা ভালো ফর্মুলা। এখানে আরেকটা তথ্য, এই যে বারবার যে পার্কিনসন ডিজিজের এক্সপার্টরা, স্পেশালিস্ট 8 বার হোয়াইট হাউসে আসলেন, এইটার উত্তর প্রেস সেক্রেটারি আজকে বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও দেন নাই। এই একটা জিনিস আছে। আর একটা হচ্ছে প্রেসিডেন্ট সম্ভবত আরেকটা কারণে নিজেকে উইথড্র করতে চাচ্ছেন না, হয়তো পর্দার অন্তরালে, সেটা মাথার পেছনে সেটা একটা। পার্কিনসন ডিজিজ সম্পর্কে একটু বলে নিয়ে, যে প্রেস সেক্রেটারি কিন্তু এই যে স্পেকুলেশন বলছেন যে পার্কিনসন ডিজিজ নিয়ে যে আলোচনাটি আসছে সেটাকে তিনি স্পেকুলেশন বলছেন, এবং এই ধরনের কোনো চিকিৎসা প্রেসিডেন্টকে নিতে হয়নি, এরকমও তিনি দাবি করেছেন। জি হ্যাঁ, করেছেন। এখন যদি ধরা যাক এই মানে তিনি এখন উইথড্র করেন, এখন উইথড্র করার ফলে নেক্সট আবার প্রায় অবধারিতভাবে তাকে রিজাইন করার জন্য। সো দ্যাটস অ্যানাদার থিং। প্রেসিডেন্টের পদ থেকে যিনি কথাবার্তা বলতে পারছেন না, মানে যুদ্ধ ইত্যাদি হ্যান্ডেল করতে হবে, ওয়ার অ্যান্ড পিস, আমেরিকা ওয়ার্ল্ডের লিডার, সুপার পাওয়ার একমাত্র, বা এখন বাইপোলার ওয়ার্ল্ডের চেষ্টা হচ্ছে, যাই হোক, সেই ক্ষেত্রে এইরকম একটা ব্যক্তি, যে অথর্ব ব্যক্তি, কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, কথা বলতে পারেন না, তোতলান ইত্যাদি, তিনি প্রেসিডেন্সিয়াল ইলেকশন থেকে নিজেকে উইথড্র করছেন। কেন? এই পরিস্থিতির কারণে তার দলই তাকে বাধ্য করল। ফলে তিনি এখন প্রেসিডেন্সি পদ ছাড়ার জন্য তার উপরে এরাও প্রেসার দেবে, মানে এমনকি রিপাবলিকানরাও প্রেসার দেবে। তারা ভাববে এটার কারণে ডেমোক্রেটিক পার্টিতে যে কনফিউশন সৃষ্টি হবে, এই কনফিউশন কারণে এই কনফিউশনের মাধ্যমে ট্রাম্পের বিজয় সম্ভাবনা বেটার হবে।
নতুন ক্যান্ডিডেট আসলো, ফলে প্রচন্ড চাপ আসবে। ইনি যেই মুহূর্তে উইথড্র করবেন তার এই এক সপ্তাহের মধ্যে তাকে রেজিগনেশন দেওয়ার জন্য প্রচন্ড ভাবে চাপ আসবে, এবং সেটা হয়তো উনি কিছুদিন দেরি করলেন, কিন্তু আমার ধারণা খুব বেশি দিন তিনি টিকে থাকতে পারবেন না। তিনি যেই দিন উইথড্র করবেন নমিনেশন থেকে, না নিজেকে ক্যান্ডিডেট থেকে উইথড্র করে নেবেন, তার উইদিন 2 weeks or so he will have to perhaps most probably he will be forced to resign by circumstances. আপনি বলছেন যে by open call তখন আর রাগঢাক এলিট ফেলিট থাকবে না, তার ওপেন কল থাকবে, ইউনাইটেড কল হবে তখন। তার সরে যাওয়ার পেছনে পররাষ্ট্রনীতি একটা ভূমিকা রাখবে এরকম বলতে যাচ্ছেন? না, তাকে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। ওকে, বলবে যে এইবারে আপনি যেহেতু পারছেনই না, এটার থেকে উইথড্র করলেন, আপনার এমন অবস্থা দেখা যাচ্ছে, এইবারে আপনি প্রেসিডেন্ট পদই ছেড়ে দেন। এই ধরনের প্রচন্ড চাপ আসতে পারে এবং ওপেন জয়েন্ট স্টেটমেন্ট আসতে পারে। এবং ওই নিক্সনকে যেরকম বলেছিল সেটা অন্য তার কেলেঙ্কারির কারণে, এনাকে তার অথর্বতার কারণে একজন লিডার যে হোয়াইট হাউসে যে বলবে যে হুজুর আপনি ছেড়ে দেন। এখানে আমি আপনাকে একটু ঘুরিয়ে প্রশ্নটা করতে চাই, সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট জো বাইডেন যদি থেকেই যান ক্ষমতায় আরও 4 বছরের জন্য, সেক্ষেত্রে পররাষ্ট্রনীতি তো এখন খুবই ক্রুশাল একটা সময় পার করছে। গাজা, ইসরায়েল, রাশিয়া, ইউক্রেন, এদিকে আমরা দেখছি ব্রিটেন সরকার বদল হয়েছে, ফ্রান্সের সরকার গঠনের ক্ষেত্রে পরিস্থিতি পাল্টে গেছে। এইসব জায়গায় কি মানে এই প্রেসিডেন্ট জো বাইডেনের যে সামর্থ্য, সেইটা এই পররাষ্ট্রনীতিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে? প্রচন্ড প্রভাব ফেলবে, কিন্তু তিনি আবার পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রায় 0-র দিকে চলে যাচ্ছে। প্রকৃতপক্ষে তিনি যদি টিকে থাকেন এবং গো ধরে থাকেন তিনি, তাহলে একেবারে মানে খুব জোরও বলবো না, এটা বাড়াবাড়ি গেল, তার খুব কম সম্ভাবনা, খুব কম নির্বাচিত হওয়ার। আর তারপরে তিনি 4 বছর লিডার, মানে যদি তিনি আরো অনেকদিন আয়ু পান, লিডারশিপ দেওয়ার মতো বা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার মতো কর্মক্ষম তিনি থাকবেন, এরকম আশা দুরাশার চাইতে বেশি আশা বলে মনে করি। না দেখেন, আমি এ বিষয়ে আলোচনা করেছি, তিনি যে এবিসি নিউজকে সাক্ষাৎকারটি দিয়েছেন আপনারা তো দেখেছেনই নিশ্চয়ই, সেখানে তো বলে দিয়েছেন ঈশ্বর ছাড়া কেউ তাকে এই প্রার্থিতায় লড়াই থেকে সরাতে পারবে না। অর্থাৎ ঈশ্বর এসে বললে তিনি, সেটা 2 ধরনের হতে পারে। দুর্ভাগ্যজনকভাবে কঠোর ভাবে বলতে গেলে বলা উচিত না, একজন ঈশ্বর তো নিয়েও যেতে পারেন তাকে, কোনটা বুঝছেন, ঈশ্বর তাকে গুরুতর অসুস্থ করে শয্যাশায়ী, তিনি বেঁচে থাকুন, আমরা আশা করি তিনি বেঁচে থাকুন। এমন অবস্থায় যাবে যে তিনি ঘোষণা না করা সত্ত্বেও মানে মেডিকেলি will be declared unfit। ওই আর যেটাও প্রফেসর সাহেব বলেছেন, ওই একটা 25th অ্যামেন্ডমেন্ট, সেটা উল্লেখযোগ্য। সেটা এই মুহূর্তে ক্যাবিনেটের সমস্ত সদস্য, ফুল ক্যাবিনেট মেম্বাররা কংগ্রেসের দ্বারা অ্যাপ্রুভ, সেনেটর দ্বারা অ্যাপ্রুভ, ফলে তাদের একটা কনস্টিটিউশনাল পাওয়ার আছে এডিশনালি। সেটা হচ্ছে কোনো একটা সময়ে যদি ক্যাবিনেটের সদস্যরা মনে করেন যে এই প্রেসিডেন্ট তার দায়িত্ব পালনে সক্ষম না, তখন তাদের এই যে কজন ফুল ক্যাবিনেট মেম্বার, তারা নিজেদের মধ্যে বৈঠক করে মেজরিটি ভোটে তাকে মানে প্রেসিডেন্টের পদে চালানো সক্ষম না এই প্রস্তাব পাশ করে ভাইস প্রেসিডেন্টকে তার ক্ষেত্রে মানে যান, এবং ভাইস প্রেসিডেন্ট তখন দায়িত্ব গ্রহণ করবেন। ফলে এইরকম একটা প্রভিশন কনস্টিটিউশনে আছে। সেইটার কথা যে প্রফেসর সাহেব যে বললেন, এটা একটা উল্লেখযোগ্য। তিনি রিজাইন না করলে, উইথড্র করলে রিজাইন করতে হবে, রিজাইন না করলে ওইটা আসবে। এই যে মানে নানা কারণে এই যে পতাকা তার গাড়িতে ওড়ে, তারপরে স্যালুট পান, এয়ারফোর্স 1-এ ওঠেন, মানে নানা সুযোগ সুবিধা ইত্যাদি, এগুলা ছাড়তে চায় না লোক, ব্যাপারটা বুঝছেন। দুর্বল দেশের লিডার বলেন আর এখানকার লিডার বলেন, এই ক্ষমতার মোহ। তাহলে ডোনাল্ড ট্রাম্পের দোষ কোথায়? ডোনাল্ড ট্রাম্পও ছাড়তে চায়নি, চেষ্টা করেছেন হোয়াইট হাউসে থাকতে, এটা তো তিনি দোষ করেন নাই। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines.
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।